আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের হেডলাইনটা করেছি অনেকটা এরকম, যদি প্রয়োজন হয় আপনার পরামর্শ আবার পরিবর্তন করবো। শেখ হাসিনার ফেরার ঘোষণার মুখে সার্জিও বোনের সফর, তাৎপর্য কি? গৌতম লাহিড়ী। দাদা, প্রথমে জানতে চাই, এএফপি কে শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন। তার প্রতিটা ইন্টারভিউতে মৌখিক ঘোষণার কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। তিনি একসময় বলছিলেন তিনি ফিরবেন বাংলাদেশে, ফিরে আসতে চান, মাথা উঁচু করে আসতে চান। পরে বললেন তিনি ডিসেম্বরের মধ্যে আসতে চান। এখন তিনি বলছেন যে যতই ঝুঁকি থাকুক, মৃত্যু ভয় থাকুক, শেখ হাসিনা দেশে ফিরতে চান। তার এই কনফিডেন্টের উৎস কি? তিনি কি সত্যিকার অর্থে ফিরে আসছেন? এবং বাস্তবতা কি বলে? তারপর আমরা সার্জিও প্রসঙ্গে যেতে চাই। যেমন গৌতম লাহিড়ী। না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখবে শেখ হাসিনা ফেরার কারণে তাদের যে স্বার্থ বাংলাদেশে যারা রক্ষা করে, তার ফলে তার কোনো বিপরীত কিছু ঘটবে কি ঘটবে না, সেটা একটা কারণ হতে পারে। সার্জিও গোর সেই জন্য বাস্তব অবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বা অন্য জামায়াত বা অন্যরা, তারা যে যাই মুখে বলুন যে শেখ হাসিনা বলে আর কিছু নেই, শেখ হাসিনা সমর্থক কিছু নেই, এটা তো বাস্তব ঘটনা। তাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে এবং সিআইএ এর একজন গোয়েন্দাও আছেন আর এই মুহূর্তে বাংলাদেশের। ফলে তিনি নিশ্চয়ই সার্জিও সফরের আগে বিস্তারিত তথ্য তিনি জোগাড় করেছেন, এগুলো সার্জিওর কাছে হয়তো পৌঁছে দিয়েছেন বা পৌঁছে দেবেন। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে শেখ হাসিনার প্রবল সমর্থন আগের তুলনায় আরো অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম ভরসাস্থল সেটা। আমি আজকেই শুনেছি যে তিনি কিছু আরেকটি বাংলা এই ভারতীয় একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিলেন, যে ম্যাগাজিনটি আজকে প্রকাশিত হয়েছে, আউটলুক। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলছে যে আপনাকে ফেরত দেওয়ার প্রশ্নটা তো সেটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে তারা করতে চান এবং সেই আইনি বিচার ইত্যাদি দেখে। তো তিনি তো জবাব দিয়েছেন, আইনি বিচারের প্রত্যর্পণের তো প্রশ্ন কিছু আসছে না, যেটা স্বাভাবিক সময় লাগবে। আমি তো অত সময় দিতে পারবো না বাংলাদেশে। আমাকে ফিরতে হবে, কারণ সেখানকার মানুষের জন্য ফিরতে হবে। ফলে তিনি ফিরবেন। তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন যে আমি জানি যে আমার জীবনে ঝুঁকি আছে, আমি জানি না এটা এই যে কম বুদ্ধি তো এইটুকু তো বুদ্ধি আছে, তাহলেও যাবো তাহলেও যাবো, দেখা যাক তারা আমাকে হত্যা করেন কিনা সেখানে। বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত হন কিনা বিশ্বের দরবারে, সেটা দেখার বিষয় আছে। তো ওগুলো তো সবসময় বাংলাদেশে যারা আছেন তারা তো আসলে অনেকটা মানে চিন্তিত, উদ্বিগ্ন, সেটা কিন্তু বোঝা যায় তাদের কার্যকলাপ দেখে। এখন আপনি যে কথাগুলো বললেন, তার আগে আপনাকে আর একটা আজকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই, যেটা হয়তো আমি জানি না বাংলাদেশের গণমাধ্যমে সেটা প্রকাশিত হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না। সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, যার চেয়ারম্যান শশী থারুর, তিনি গত কয়েক মাস আগে, মানে গত বাজেট অধিবেশনের আগে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ বিষয়ে কতগুলো তারা কমিটি, সর্বদলীয় কমিটি, সব দল আছে তাতে, বিজেপি, কংগ্রেস, কংগ্রেস, সবাই, বিজেপিও আছে, শাসক বিজেপিও, সবাই প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি রণনীতি নিচ্ছেন এবং দুদেশের সম্পর্কে আদৌ কোনো উন্নতি হবে কি হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা আমি দেখলাম, আমার কাছে এসছে, আমার কাছেই আছে। এবং সেটাতে দেখলাম তারা স্পষ্ট ভাষায় লিখেছে ভারত বাংলাদেশের সম্পর্কটার ভিত্তি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শ, তার বাইরে নয়। এবং ভারতবর্ষ চায় বাংলাদেশের শান্তি, স্থায়ী, গণতান্ত্রিক এবং অন্তর্মুখী, অর্থাৎ সকলের অংশগ্রহণের একটা রাজনৈতিক ব্যবস্থা, এবং তার সঙ্গে মানুষের স্বার্থ প্রদান, এবং দুই দেশের মানুষের উপকার হবে এমন কাজ ভারত বাংলাদেশের সঙ্গে করতে চান। কিন্তু তারেক রহমান সরকারকে তারা কিন্তু এই কমিটি তার রিপোর্টে কিন্তু স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, যে তারা আশা করেন যে ভারত বাংলাদেশের মধ্যে তারা লিখেছেন 42টা যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তাদের যেন বৈঠক শুরু হয়। কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করা আছে কমিটিতে, যেখানে ভারত বিরোধী যে উগ্র প্রচার ক্রমাগত বেড়েছে, সেটা রোখার জন্য ভারত সরকার কি করছে। সরকার বলছে সেটা ট্র্যাক 2 বা ট্র্যাক 1.5 এ আলোচনা করা হচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গেও কথা চলছে এবং সেখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলছে, যাতে ভারত বিরোধী মনোভাবটা, এবং সেটা বাংলাদেশের পক্ষে সুখকর নয়। ভারত বিরোধী মনোভাবটা সুখকর হলে কথা ছিল, কিন্তু সুখকর নয়, স্বস্তিদায়কও নয়। ফলে
বাংলাদেশে সেই জন্য এই প্রশ্নটাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যেদিন সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন সেই দিন রিপোর্টটা পার্লামেন্টে পেশ করা হয়েছে, রাজ্যসভা এবং লোকসভা দুই সভাতেই। এবং আমি তো লিখেছি এখানে, দেখা যাক বাংলাদেশে প্রকাশিত হয় কিনা, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা আছে যে ভারত চায় তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তার ভিত্তিটা হবে কিন্তু একাত্তর যুদ্ধের আদর্শে, যেটা যে সম্পর্ক গড়ে উঠেছিল ভারতীয় উভয় দেশের মানুষের সৈন্যবাহিনীর রক্তপাতের মধ্যে দিয়ে, সেগুলোকে পুনরুক্তি করা হয়েছে আজকে আবার। ফলে এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার মনে হয়েছে, কারণ ভারত সরকার তার যে ঘোষিত নীতি তার থেকে ভারত সরকার সরেনি বা সরছে না, সেটা যিনি ক্ষমতায় থাকুন বাংলাদেশে। ভিত্তিটা হতে হবে 1971-এর মধ্যে। এবং সেই কারণেই তারা এখন বলছেন যে ভারত বিরোধী মনোভাব আছে, সেটা বাংলাদেশের মানে বহু মানুষ করে, স্বার্থান্বেষী মানুষ করেন, তাতে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতি হয় তার জন্যই করেন। তবে আজকের দিনে শশী থারুর কমিটির কাছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব এটা খুবই তাৎপর্যপূর্ণ। হয়তো আগামীকাল ভারতবর্ষের বহু কাগজেই প্রকাশিত হবে বলে আমার ধারণা। ইতিমধ্যে অন্যান্য অনেক বিষয় আছে, গঙ্গা চুক্তি নবীকরণের জন্য তারা বলেছেন দ্রুত করা উচিত, তিস্তার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। এখন এগুলো তো আছে, বর্ডার ইত্যাদি যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়ের যে বিভিন্ন সেক্টর, সব বিষয়ে তাদের প্রশ্ন ছিল, সব বিষয়ে বিস্তারিত দীর্ঘ রিপোর্ট। ফলে পুরোটা এখনো আমি সম্পূর্ণ খতিয়ে পড়ে উঠতে পারিনি, যতটুকু পড়েছি মধ্যা বিষয় আপনাকে জানালাম। ফলে এটা আজকের দিনের জন্য একটা বার্তা। এখন দেখতে হবে সার্জিও গোর, আমি শুনেছি তিনিও বাংলাদেশের অন্তর্মুখী সমাজ, রাজনৈতিক সমাজ গঠনের পক্ষে। আওয়ামী লীগকে পুরো সম্পূর্ণ বাইরে রাখা হবে, এটা রিপাবলিকান পার্টির প্রতিনিধি যেটা চান কিনা সেটা শোনা দরকার প্রকাশ্যে। দেখুন, যে কথা বলেছেন সার্জিও গোর, তিনি যা টুইট করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন সাংবাদিকদের, যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কারণ গতকাল তো ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনারের সঙ্গে আলোচনা, তিনিও বলেছেন চমৎকার আলোচনা হয়েছে। তো সার্জিও গোর এবং ভারত দুজনের আলোচনাটাই এত চমৎকার যে এখন দেখা যাক এই চমৎকারিত্বটা ফলে কিনা, সেটা দেখার বিষয় আছে আর কি। তো এখন এই দুজনেরই খুশি কথা বলে, মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীনেশ ত্রিবেদীকেও খুশি করেছেন, সার্জিও গোকেও খুশি করেছেন। এখন জানি না তার ওনার বাকি কর্মসূচি থাকলে তো জানলে তখন হয়তো জানতে পারবো বা বুঝতে পারবো কি হচ্ছে। কালকে তো আগামীকাল উনি শুনেছি কক্সবাজার পরিদর্শন করবে, পরিদর্শন করে এসে তারপরে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবে। আমি এটা শুনেছি, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, উনি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও মিলিত হচ্ছেন। আচ্ছা, সেখানে সেই সাংবাদিক কারা আমি নাম জানি না, অনুমান করতে পারি, কিন্তু অনুমানের ভিত্তিতে তো বলা সম্ভব নয়। কিন্তু আমি বুঝতে পারি যে তাদের কারোর সঙ্গে তিনি দেখা করবেন। এবং তাদের নিজেদের পছন্দ, তারা মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তারা ঠিক করেছে। ফলে তার একটা সাংবাদিকদের আলাপচারিতায় অনেক কিছু স্পষ্ট বেরিয়ে আসবে, এবং আশা করবো সাংবাদিকরাই যাবতীয় প্রশ্ন করবেন, যে স্বাভাবিক যেগুলো মানুষ জানতে চাইছে। অবশ্যই প্রশ্ন হতে পারে যে শেখ হাসিনা যে ফিরতে চাইছেন এ ব্যাপারে আমেরিকার কোনো মত আছে কি নেই, সেটা প্রকাশ্যে যে গোষ্ঠী বলে সেটা দেখার বা শোনার অপেক্ষা আপনাদের সঙ্গে আমরাও অপেক্ষা করে আছি। বলুন পূর্ণিয়া সাহেব। দাদা, আমরা শুনছি যে তার প্রোগ্রামে কিছু চেঞ্জ আসছে, এরকম আপনার কাছে কি তথ্য আছে কিনা? আমি এমন বাংলাদেশের সাংবাদিক বলতে আমি জানি যে আমাদের ডিপ্লোম্যাটিক রিপোর্টার অ্যাসোসিয়েশন ডিকেপ একটা আছে। সাধারণত আমেরিকান কেউ আসলে দেখা করলে ওই ডিকেপের সদস্য হয়ে দেখা করেন, তাদের সবাইকে আমরা চিনি। কিন্তু তার প্রোগ্রামে কোনো পরিবর্তনের কোনো খবর আপনি পেয়েছেন? না, আমি সেরকম কিছু জানি না পরিবর্তন কিছু হয়েছে কিনা, কিন্তু কেউ কেউ বলছেন, আমি সেটা তো এখনো ভেরিফাই করতে পারিনি, যে তো কোথাও একটা তার নৈশভোজের কথা ছিল সেটা বাতিল হয়ে গেছে। সেটা তো এখনো নিশ্চিত আমি হতে পারিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে, ধরুন সার্জিও গোরের মতো একটা ইম্পর্টেন্ট মানুষ, তিনি ট্রাম্পের সরাসরি দূত, তিনি পৌঁছেছেন। এবং একটি কাগজ তো দেখলাম লিখতে গিয়ে তার সম্পর্কে একটা অন্য পরিচয় দিয়েছে, তিনি নাকি ঘনকুবের। এখন ঘনকুবের বলে ট্রাম্প লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত লোক। ফলে শেষ পর্যন্ত ধনকুবের এই সার্জিও গোর, তিনি শেষ পর্যন্ত সেই ডিনার বৈঠকটা হয়নি বা কনফার্ম করতে পারেনি হয়তো, মানে হওয়া দাদা, স্বাভাবিক একজন বিরোধী। হ্যাঁ, আমি বলুন না, আমি আপনি।
আমি একটু আগের প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে শেখ পরিবারকে পুরোপুরি নির্মূল করার জন্য পাকিস্তানের একটা এটা স্বীকৃত, ইতিহাস স্বীকৃত যে পাকিস্তান চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারটাই যেন 75-এ শেষ হয়ে যায়। এরপরেও শেখ হাসিনাকে হত্যার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার শাসন অবসানের পরে এবার পাকিস্তানে সেটা উদযাপন হয়েছে এবং অনেকেই বলেন যে 5 আগস্ট 2024-এ পাকিস্তান আইএসআই এর বড় একটা অংশ শেখ হাসিনাকে গণভবনে হত্যার জন্য রেডি ছিল। এটা অনেকে বলে, অনেক থেকে আলোচনা। এবার তিনি দেশে যদি আসেন, যেভাবে বলছেন সেভাবে তিনি যদি আসেন, তাহলে বাংলাদেশে থাকা তার বিরোধীরা বেশি হুমকি, নাকি পাকিস্তান যে শক্তিটা চায় এবং পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে যাক সেই শক্তিটা বেশি হুমকি? তারপরেও তো বঙ্গবন্ধু পরিবার থাকবেন, তার সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বা মেয়ে পুতুল সঙ্গে যাচ্ছেন এমন কোনো খবর পাইনি, বা তার বোন শেখ রেহানা যাচ্ছেন এমন কোনো খবর পাইনি। কিন্তু তিনি যখন যাবেন তার সঙ্গে প্রচুর বিদেশি গণমাধ্যম যেতে পারে বলে শুনছি। ফলে তাদের সামনে যদি হত্যাকাণ্ড ঘটে, তারা আশা করি স্পট থেকে ফ্যাকচুয়াল রিপোর্টিং করবে। ফলে তাদের রিপোর্টিং থেকেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে দায়ী শেখ হাসিনার হত্যার জন্য। তো আমার মনে হয় না যে তারেক রহমান সরকার এতটা ঝুঁকি নিতে পারবে না। আন্তর্জাতিক দুনিয়ায় খুব সমস্যার সম্মুখীন হতে হবে। মানে একটা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হচ্ছে, সেই দায়টা তো তাদের ঘাড়ে পড়বে না। ফলে তারেক রহমান সরকার কি এমন কিছু একটা কি সুযোগ করে দেবেন সেই পাকিস্তানি আইএসআই গোয়েন্দাদের, যে তাতে তারা নিশ্চিন্তে হত্যা করতে পারে? যদিও অনেকেই বলেন যে সবই সম্ভব বাংলাদেশে, বাংলাদেশে অসম্ভব বলে। ফলে এটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন আমি তো এভাবে দীর্ঘকাল এরকম এখানে দিল্লিতে বসে নিরাপদ আশ্রয় এরকম থেকে যাবো চিরকাল, এটা তো হতে পারে না। বয়স হচ্ছে, বলে যা আবার হবে, বয়স হচ্ছে, এরপর আর কতদিনই বা বাঁচতাম, তাই না? তো যে কদিন তো আমি যদি চেষ্টা করে দেখি একবার আমার দেশে মানুষের কাছে ফিরতে পারেন কি। কিন্তু আমি এটা বলছি আপনাকে, কোনোভাবে যদি তিনি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া পৌঁছাতে পারেন, সেখানে শেখ হাসিনাকে হত্যা করার মতো হিম্মত বা সুযোগ যারা পাবেন না, কেউ পাবেন না। যারা করতে যাবেন তারা মার খেয়ে মারা যান, তাদের জন্য আমার আগাম চিন্তা রইল। তারা যেন সাবধানে যান শেখ হাসিনাকে আক্রমণ করতে। কারণ আমি জানি টুঙ্গিপাড়ায় মিনিমাম একটা সংখ্যা হিসাব পেয়েছি 20 লক্ষ লোক সেদিন থাকবে সেখানে, 20 লক্ষ লোক। এখন সেটার জন্য বাংলাদেশের সেনাবাহিনী বা কি করবে সেটা আমি জানি না। সেটা ফলে এদের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা যেন বেনজির কি বলেন জুলফিকার আলী ভুট্টোর মতো প্রাণ হারিয়ে ফেলে না যান। পাকিস্তানিরাই হত্যা করেছিল জুলফিকার, যিনি বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিলেন। ফলে এখন এই ইতিহাস তো আছে জানা। সুতরাং এটা দেখুন, তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা হুমকি দেওয়া, ভয় পাইয়ে যদি শেখ হাসিনাকে রোকা যায়। শেখ হাসিনা যে ধরনের নেত্রী, তাকে বোধহয় ভয় পাওয়ানো খুব মুশকিল, ভয় পাওয়ানো খুবই মুশকিল। আপনার শেখ হাসিনা বিহীন টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা বিরোধীরা ঢুকতে পারে না, আর শেখ হাসিনা থাকলে পরে টুঙ্গিপাড়ায় ঢুকবে, এটা আসলে কেউ বোধহয় পাগলও কল্পনা করে না। আমি দাদা জানতে চাই, ওটা তো পৃথক বাংলাদেশ হয়ে যাবে সেদিন। আমি জানতে চাই যে শেখ হাসিনা, আমাদের সমাজে শেখ হাসিনার সমর্থক কর্মী রয়ে গেছে, এখনো অনেক আছে। আমরা সাংবাদিকতা করতে গেলে অনেকের প্রশ্নের মুখে পড়ি, দেখি, জানি। আমি দেখতে পাচ্ছি যে তারা কেউ কনফিডেন্ট হতে পারছে না যে শেখ হাসিনা চলেই আসবেন কিনা, আসলে পরে লাভ কি হবে, তিনি এসে জেলে ঢুকে যাবেন, তাহলে আওয়ামী লীগের লাভটা কি? আমরা যারা এই যে দিগ্ভ্রান্তর মধ্যে আছি, মানে তারা বলছেন আওয়ামী লীগের লোকজন, এই যে দেশে থেকেও একটা বন্দির মতো অবস্থা, গৃহবন্দির মতো থাকতে হয়, তাদের কি লাভ হবে? এই যে একটা কনফিডেন্সলেস সিচুয়েশন, এইটা কি একটা প্রভাব ফেলবে না শেখ হাসিনার আশা, যদি এই ধরনের আশা হয় এবং তিনি এসে জেলে ঢুকে গেলেন, তাতে কি লাভ হবে? দেখুন, এরা ইতিহাস ভুলে যান, এই আর কি। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি বঙ্গবন্ধু দেশে ছিলেন? কোথায় ছিলেন? কারাগারে ছিলেন না? তাতে কি বাংলাদেশ স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছিল তো। তিনি তো একটা ডাক দিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। তাকে তো ফাঁসিরও করেছিল। না হয়েছে ফাঁসি, না হয়েছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয়, হয়েছে তো বাংলাদেশিদের জয়, তাই না? তো সুতরাং এটা আবার ঘটবে না এমন কিছু। আমি তো বলছি বারবার, বাংলাদেশ আবার একটা 71-এর মুখে, আবার একটা 71-এর মুখে। এখন এই নিয়ে কেউ কেউ আমাকে প্রশ্ন করেন, 71-এ তো ভারত সঙ্গে দিয়েছিল, এখন কি সেটা করবে? সেরকম কিছু আছে? তারেক রহমান সরকারের সঙ্গে এত ঘনিষ্ঠতা, 2001 থেকে 2006 তো বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, তাদের সঙ্গে তো ভারত সরকারের সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। তাতে কি হয়েছে? তাতে কি শেখ হাসিনার ক্ষমতায় আসা যেতে আটকেছে? আটকায়নি।
সুতরাং এগুলো রাজনীতিতে থাকবে, তাদের খুব স্বাভাবিক বুদ্ধিতে এগুলো মনে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু পরিবার যে ধরনের তারা ঝুঁকি নিতে সাহস নিতে পারে, সেই ঝুঁকি বা সাহস আর কোনো দলের পক্ষে নেওয়া সম্ভব হয় না। ফলে লাভ হবে মানে তারা আবার মুক্ত বাংলাদেশ দেখতে পারেন, এটুকুই লাভ হবে, আর কিছু না। বর্তমানে পরাধীন অবস্থায় আছেন যদি বলি, তাহলে যখন তারা লাভবান হবে, স্বাধীন বাংলাদেশ আরেকবার দেখবেন, দ্বিতীয়বার স্বাধীন। এবং ডিসেম্বর তো বিজয়ের মাস, কি আত্মসমর্পণ করে সেটা দেখার জন্য সবাই দেখবেন তারা। শেখ হাসিনা দাদা, একটা আরেক বিরুদ্ধে যারা আরেকটা টপিক, আবার দীনেশ ত্রিবেদীর ইয়েতে চলে যাই। আপনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদী দেখা করেছেন। সেখানে তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ যেটা চলে আছে, এটা নিয়ে কথা বলতেছেন। দীনেশ ত্রিবেদীও বলেছেন যে এটার দিকে ভারত তাকিয়ে আছে। হ্যাঁ, এই সফরটা হলে পরে কি ধরনের ফলাফল আনবে, কি ধরনের প্রভাব পড়বে, আর যদি না হয় কোনো কারণে, তাহলে কি হতে পারে? না হলে বাংলাদেশের ক্ষতি, না হলে বাংলাদেশের ক্ষতি, এক কথায়। কারণ এটা তো শুধু ভারতের নয়। শুনুন, তারেক রহমান সরকারের পক্ষে একটা সুবিধা যে তিনি ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে সফরে আসছেন না। তিনি ব্রিক্স, একটা আন্তর্জাতিক বহুদেশীয় মঞ্চের একটা শিখর সম্মেলনে আসছেন বিশেষ অতিথি হিসেবে। সেই সময় প্রত্যেকটা দেশের সঙ্গে তার বৈঠক হতে পারে, চীনের সঙ্গে হতে পারে, রাশিয়ার সঙ্গে হতে পারে। ভারতের তো খবর নিশ্চিত আসছেনই। এখন ভ্লাদিমির পুতিন কিছুদিনের মধ্যে সম্পর্ক কনফার্ম হতে পারে। 11টা দেশ, তার মধ্যে ইরানও আছে। ফলে এইসব দেশের প্রত্যেকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের একটা সাক্ষাতের সম্ভাবনা আছে, ভারত ছাড়াই। এরপরে ধরুন ভারত, কিন্তু তিনি এলে প্রত্যেকটা দেশ কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গ উত্থাপন করবে। তারা জানতে চাইবে যে বাংলাদেশে কি ধরনের রাজনীতি হচ্ছে, কি রাজনীতি হচ্ছে। আচ্ছা, চীন তো জানেই, কিন্তু বাকিরা অনেকে আরো তথ্য বজায় তারেক রহমানের কাছে জানতে চাইতে পারে। এটা আমি জানি না এটা যে ভারতের কোনো কৌশল কিনা, যে এদেরকে দিয়ে প্রশ্ন ঘুরিয়ে জানা যে সত্যি সত্যি বাংলাদেশে শেষ পর্যন্ত ইনক্লুসিভ পলিটিক্স হবে কি হবে। এখন সেটা ভারতের সঙ্গে যখন কথা হবে, তখন ভারত নিশ্চয়ই অন্য যাবতীয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা, যেগুলো যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে শুরু করা, ইত্যাদি বিষয় তো শুরু হবে, হতেই পারে আলোচনা। কিন্তু তার সঙ্গে তো এটা অবভিয়াস ব্যাপার না যে সেখানে যে প্রসঙ্গটা তো অনুচ্চারিত থেকে যাবে, এটা হতে পারে না। তারা তাদের মত বলবেন শেখ হাসিনা সম্পর্কে, কিন্তু ভারত তাদের তার মত শুনবেন এবং তাদের মতামত বলবেন। ফলে এটা বিষয়টা আলোচনা, সেপ্টেম্বরটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সময়, যে সময়তে এই বিষয়ে একটা কোনো সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে। বা তারেক রহমান সরকার, যেহেতু তারেক রহমান সরকারের মধ্যে প্রকাশ্যে ঘোষণা করা সম্ভব নয় যে আমরা শেখ হাসিনাকে সাদরে লাল কার্পেট দিয়েও করতে হবে, এটা তো সম্ভব না। কিন্তু আর কি করা যেতে পারে, সেটা নানাবিধ পথ আছে, যদি চান সদিচ্ছা, যদি তাকে অনেক কিছু করতে পারে। যেটাতে ভারত হয়তো চাইতে বোঝাতে যে যেটা আজকে ভারত সরকারের উত্তর, ইনক্লুসিভ সোসাইটি দরকার এবং 71-এর মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ প্রয়োজন। তো সেই 71-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তাতে বিএনপিও অংশীদার ছিল। ফলে তারা এবং আওয়ামী লীগ দুটোই তো 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের লোক, না তো জামায়াত না এনসিপি তো জন্মই হয়। তাদের বাবারা হয়তো লড়াই করে থাকতে পারে, যাদের জানেও না, আমার জানি না তারা করেছিলেন কিনা, তো সন্দেহ আছে। বিশিষ্ট আপনাদের বুদ্ধিজীবী যে ছাত্রদের উঠেছেন, তিনি তো প্রকাশ্যে বই লিখেছেন যে 71-এর যে সংবিধান সেটাই জাতিগত সংবিধান। আমি আর নাম বলে তাকে বিখ্যাত করতে চাইছি না। তিনি, তার স্ত্রী একসময় ইউনুসের উপদেষ্টা হয়েছিল, মৎস্য উপদেষ্টা, এসেই ভারতের মাছ রপ্তানি বন্ধ করে দিতে চেয়েছিল। এবং তার সঙ্গে তিনি আবার তার আগে পার্লামেন্টে মহিলাদের সংরক্ষণেরও বিরোধী ছিলেন। একজন মহিলা হয়ে মহিলা সংরক্ষণের বিরোধী ছিলেন। মানে বুঝতে পারছেন তো কি ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতার তারা। মানে সোজা কথা, খুব পিছিয়ে পড়া মানুষ, চিন্তাশীল, নিজেদের দার্শনিক বলে থাকেন, আসলে পিছিয়ে পড়া দার্শনিক, পিছিয়ে পড়া চিন্তা, নেতিবাচক চিন্তার দার্শনিক। এরা সমাজের কিন্তু কোনো উপকার করতে পারেন না, ক্ষতিই করতে। এখন ধীরে ধীরে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, ঠিক, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা বলবো যে আরেকটা বিষয় আলোচনায় আসতে পারে সার্জিয়াগোর সফরে, আমার মনে হয় যে এটা হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে যেটা বিএনপি তাকে চায়, যেটা বিএনপির ইচ্ছা আছে, তাকে দিয়ে করতে চায়, সবই ঠিক কথা। কিন্তু এখন সার্জিয়াগোর তাদের পছন্দ কি, তারা কি রিপাবলিকানদের মতো, এই ডেমোক্র্যাটদের মতো আবার ইউনুসকে চাইবেন কি চাইবেন না,
ইউনূস যে খুব হাল ছেড়ে বসে আছেন এমন কিন্তু নয়। তিনিও সব ধরনের কলকাঠি আছে। ফলে তার যে ওর ঢাকা থাকা অবস্থায় ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন কি করলেন না এটার দিকেও আমাদের সকলের চোখ থাকা উচিত আরকি, রাখা উচিত। তিনি কার সঙ্গে বা কিছু যে বললেন যে তার সফরসূচি কাটছাঁট হয়েছে, সেটা জানা দরকার আরকি। কাটছাঁট বলতে কি বোঝাচ্ছে? তিনি কক্সবাজার থেকে ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করার তার কথা, ইনক্লুডিং সাংবাদিক। তো এখন দেখা যাক সেটা হয় কি হয় না। আমি দাদা শেষ প্রসঙ্গটা তোলার আগে আমার নিজের সাংবাদিক হিসেবে একটা পর্যবেক্ষণ আপনাকে জানিয়ে দিই। বাংলাদেশের রাজনীতিতে এবার এ মাসে এসে প্রমাণ হয়েছে যে এনসিপি আসলে আর প্রাসঙ্গিক না। আমি অনেক সময় আমার আলোচনা ব্যক্তিগত শোগুলোতে আমি বলি যে আমার প্রেডিকশন হলো যে এই দলটা বাংলাদেশের ফ্রিডম পার্টির মতো একসময় বিলীন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তারা একটা পদযাত্রা করছে, সেখানে লোক হয়ই না বলতে গেলে, একদমই লোকজন হয় না, পাবলিক পার্টিসিপেশন তো নাই, তাদের নেতা কর্মী খুব কম। আমি আরেকটা প্রসঙ্গে যেতে যেতে চাই, আপনার একটা কথা আমাকে অনেকেই, গতকালও আমাকে একজন রেফারেন্স দিয়েছে, বলছি যে দাদাকে আপনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কটা কখন ভালো হবে, দাদা উত্তর দিয়েছিলেন যে যখন থেকে টুরিস্ট ভিসাটা ওপেন হয়ে যাবে আপনি ধরে নেবেন সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে বা গেছে। টুরিস্ট ভিসাটা ওপেন হলো বেশ অনেকদিন, 2-3 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোথায় যেন সম্পর্কে এখনো একটা টানাপোড়েন মনে হয়, একটু অবিশ্বাস মনে হয়, একটু দোলাচল, একটু পাকিস্তানের দিকে বেশি দুর্বলতা এরকম মনে হয়। এটার কারণটা কি? আমার মনে হয় ভিসার ব্যবস্থাটা যতটা সহজে ঘোষণা হয়েছিল উন্মুক্ত হওয়ার, ততটা কিন্তু উন্মুক্ত হয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। একটু বোধহয় ভারত সরকার রাশ টেনেছে কোনো কারণেই। তার কারণ যেটা ভাবা হয়েছিল যে এই ধরনের একটা যে মানুষের উপকারের জন্য যে একটা সিদ্ধান্ত হলো, তাতে যে ধরনের প্রতিদান, প্রতিদান তো নয়, আমি বলছি তার যে একটা পাল্টা কিছু করা, উল্টে কিছু করা সরকারের পক্ষ থেকে। আমি তো বলছি তো তারেক রহমান সরকারের ক্ষমতায় আসার পর থেকে আপনি একটা কোনো উদাহরণ দিতে পারবেন না, যে উদাহরণে যে তারা ভারতের জন্য এত কিছু করেছে। কি করেছেন? কিছুই তো করেননি না, কিছু করতেও চাইছেন না। অথচ ভারত থেকে সুবিধা আদায় করতে চাইছেন। চাপ দিয়ে, ভয় দেখিয়ে এরকম ভাবছেন আর। সেটা ভারতকে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। আমার মনে হয় বাংলাদেশিদের নিজেদের ক্ষতি হবে। ভারতের অবশ্যই ক্ষতি হবে না যে তা না। ভারতেরও নিশ্চয়ই ক্ষতি হতে পারে। কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে